শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৩০। ঘড়িতে তখন বেলা ১১টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা সারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে আধা ঘন্টা যাবৎ দেখে যাচ্ছেন অন্য সব সদস্যের হুটোপুটি, এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। বাবা মায়ের বিয়েতে তার ছেলেমেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছে কিনা জানা নেই ওনার। হয়তো চৌধুরী বাড়িতে এই ঘটনা বিরল, যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এই বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা আলবার্ট আইনস্টাইন। নতুবা এই বয়সে বাবাকে নতুন করে বিয়ের পিঁড়িতে বসায়, নাকি এসব অত্যাচার করে? এখানে উনিই বর, অথচ ওনার মতের দাম নেই, কিছু বলার সুযোগ নেই। কিছু বলতে গেলে বড় দামড়া দুটো ঠিকই পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছে, নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরও উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছেই ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধা কিছুক্ষণ আগে বলেছে সে নাকি ভালো বাবা ডিজার্ভ করে। তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এ কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেনি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখাও শেখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাস দিচ্ছিস, এই তোর শিক্ষা? কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেননি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া নাকি উনি? ব্যাপারটা এখানে থামলেও হতো, তা অবশ্য থামেনি। বাড়ির বউরা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এইমাত্রই শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসর্টে ভাইয়ের বিয়ে খেতে যাবে। সিসি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পেছনে তো ঠিকই বদনাম করবে। বলবে বুড়ো বয়সে ভীমরতি, ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজেই বিয়ের পিঁড়িতে বসছে। একটু পরেই সূর্যোদয় রিসর্টের উদ্দেশ্যে রওনা দেবে ওনারা। অথচ বাড়ির মেয়ে বউয়ের সাজগোজ শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে, অথচ কিছু বলতেও পারছেন না, কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু সাম্যের কথায় অপদস্থ হতে হয়েছে। তাই ভেবেছেন কিছুই বলবেন না, বললেই তখনকার মতো শুনতে হবে। বিয়ের জন্য বড় আব্বুর তর সইছে না। শীতল শখ স্বর্ণ ৩ বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা ৩ বোনই শাড়ি পরবে, আলাদা কালার হলেও এক কোয়ালিটির শাড়ি সব, সঙ্গে ম্যাচিং হিসাব। এদিকে শীতল এখনও মুখ ভোঁতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে, কারণ তার এক চোখের আইলাইনার মোটা তো আরেক চোখেরটা তেরা বাঁকা, এবড়ো থেবড়ো। তখন সিজন না জ্বালালে এমন হতো না। পাজিটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নড়িয়েছে। ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখে কালি হয়ে গেছে। শীতল মুখ কাঁদো কাঁদো করে আয়নায় নিজেকে দেখলো, ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারোর সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখভরা কণ্ঠে শখকে ডাকলো, বলল, আপু আইলাইনার ঠিক করে দাও। এই তো সোনা, আর একটু দাঁড়া, হয়ে গেছে আমার। তার আগে ঝটপট মুখ ধুয়ে আয় দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমে যে অত্যাচার, মেকআপ করার ভুল করা যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে, সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ, মেকআপ টেকআপ পছন্দ করে না। দেখা যাবে মুখের উপরেই বলে বসবে, এই তুই অন্য গাড়িতে যা, এমনিতেই ওয়েদার গরম, তোর মুখের এত আটা ময়দা দেখে আরও গরম লাগছে। মানুষটার মুখের লাগাম নেই, যাতা বলে অপমান করে বসতে পারে, সেই সুযোগে থাকে বোধহয়। শাড়ির সাথে হিজাবও তো পরতে হবে, নয়তো একা ছাড়ে নাড়িভুড়ি বের করে দিয়েই তাকে জিজ্ঞেস করতে পারে, বারণ করেছিলাম হিজাব ছাড়া বের হতে, আর বের হবি? আর আমার কথার অবাধ্য হবি? কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হিজাবের সাথে ভারী মেকআপ তার নিজেরও পছন্দ নয়। স্কিনও শ্যুট করে না, কারণ স্কিন সেনসিটিভ। একটু এদিক ওদিক হলে দুগালে, কপালে, নাকে, থুতনিতে ব্রণের দেখা মিলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে, দাগ টাগও তেমন নেই। স্বর্ণ কোথা থেকে কিসের কিসের যেন গুঁড়া এনে দিয়েছে, সেসব দিলে পুরো স্কিন চকচক করে, এখনও করছে। তাই ওসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতে আয়নায় তাকে শীতল তার মুখের পানি মুছল, চোখের পাতার উপরিভাগ আর একটু ঘষাঘষি করলো। অনিয়ন কালার শাড়ি পরেছে সে, ফর্সা গায়ে রংটাও যেন ফুটে উঠেছে। শাড়িতে কি একটু বড় বড় লাগছে নাকি? লাগবেই তো, সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়? কলেজে পড়া মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না?
মনে মনে একথা ভেবে মুখ টিপে হাসল শীতল। হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। আচ্ছা, শুদ্ধ ভাই এখন কি করছে? ঘণ্টাখানিক আগে সাম্য সৃজনকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ধরেছিল তারা শুদ্ধ ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি শুদ্ধ ভাইকে হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে শুদ্ধ যেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল, নিজেও চুল কেটেছে আর বাকি দুটোরও কাটিয়েছে। তা সেই মানুষটার নিচে নামেনি কেন? তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আসতে আসতে শখ স্বর্ণাপু রেডি হয়ে যাবে। দুজন সাজালে সেও চটজলটি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসতি বলে শাড়ির কুচি ধরে উপরে গেল। শুদ্ধের রুমে দরজা হালকা করে ভিজিয়ে রাখা, অর্থাৎ রুমেই আছে সে। আচ্ছা, দুম করে ঢুকে গিয়ে শুদ্ধ ভাইকে একটু চমকে দেওয়া যাক। চমকে গিয়ে খুশি হতে পারে, খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে 2 হাত চুলকাচ্ছে, টাকা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকা নাকের উপর কুশন এসে পড়ল। কুশন ক্যাচ করে মুখ ভোঁতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এও বুঝলো নক না করে ঢুকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনে এসেছি। বলে বিদায় হ। ফুল এনে দেন। ফুল কি করবি? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয়ই তোর মাথা থেকে বেরিয়েছে। হুম, আমি ছাড়া সদ্বুদ্ধির মানুষ এ বাড়িতে আর কজন আছে? তা অবশ্য ঠিক। এবার ঝটপট ফুল এনে দিন দেখি। ওসব ফুল টুল গুছতে হবে না, হিজাব পর। না, আমি হিজাব পরবো না। তাহলে আর যাওয়ার দরকার নেই, রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে, আমি যাব। আর হিজাব ছাড়াই যাব। তাহলে আমিও তোর পায়ের নলা কাটবো, আজই কাটবো। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়। আমার চোখে পড়লে খবর আছে এক একটার। এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই? না দেখাক প্লিজ। হুম, অজুহাত চলবে না, যা বলেছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালারের হিজাব পরবো তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যে এখন আমাকে হিজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে? বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাসখ্যাস করতে নেই। সুন্দর নজরে একটু তাকাতে হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণে খেয়াল করলো শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নাম ধাম জানে না যদিও, তবে শাড়িটা সুন্দর, মানিয়েছেও বেশ। আচ্ছা, মানালেই কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের লক্ষণ? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে। নজর লাগলেই বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়। তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রায় অসহ্যকর। এ কথা ভেবে তার বিরক্তের মাত্রা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম, এই গরমে শাড়ি পরে যাবে শীতল? সামলাতে পারবে নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে, কেউ আমাকে বাড়ি নিয়ে চলো, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি? এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কিনা? এই তো 2 মাস আগের এক ঘটনা। সেদিন সারাফত চৌধুরীর বন্ধুর মেয়ের বিয়েতে সে ছাড়া বাড়ির সবাই গিয়েছিল। সেই দিনও শীতল শাড়ি পরেছিল। এই মেয়ের আবার শাড়ি পরতে অকেশন লাগে না, মন ভালো থাকলেই মাঝে মধ্যে শাড়ি পরে। তবে এখনও শাড়ি সামলাতে শেখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কি না তা অবশ্য জানাও নেই। তো সেদিন বিয়ে বাড়ি গিয়ে কুচি পায়ে বেঁধে পড়েছিল, মুখ থুবড়ে পড়ে থুতনি কেটে গিয়েছিল, রক্তারক্তি অবস্থা। বড় বউকে রেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পরে শাওয়ান চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার কথা বলেন। অগত্যা ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদবটাকে আনতে যায়। থুতনি শক্ত করে চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছিল না, কাঁদছিল খুব। ওর কান্না দেখে ভেবেছিল ব্যথায় কাঁদছে। রাগটাগ ভুলে সান্ত্বনা দিয়েছিল, কাঁদিস না, মেডিসিন নিলে ব্যথা কমে যাবে। এ কথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করে শুদ্ধ ভাই। সেলাই করলে থুতনিতে দাগ পড়ে যাবে, তখন বিয়ে হবে না আমার। বরপক্ষ এসে বলবে, থুতনি কাটা বউ নিব না আমরা। এভাবে একের পর এক পাত্র ফিরে গেলে তখন বিয়েই হবে না আমার। তার কথা শুনে ডাক্তার হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিলেও থুতনিতে হালকা দাগ এখনো রয়ে গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় দাগটা। তবু এই মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদ আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায় আর শীতল যায় বারে বারে। কেন যায়? কারণ বেল বারবারই তারই মাথায় পড়ছে কিনা সেটাই দেখার জন্য যায়। নতুবা এই মেয়ের এতদিনে কাণ্ডজ্ঞান হতো। যার যা ভালো লাগে করুক, কাউকে কিছু বলবে না। শুদ্ধ হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমার পাঞ্জাবি। শুদ্ধের কথা শেষ হতে দিল না শীতল, তার আগেই হড়বড় করে বলল,
এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। এছাড়া এ জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না, শীতল ধর এটা তোর জন্য, পরিস কেমন? মানুষের বড় ভাইরা দেখি তার ছোট বোনকে কত কিছু কিনে দেয়, অথচ আপনি জীবনে তো একটা টাকাও খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? শুধু শুধু শুনে গেল, সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। তিন বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়ায় 2 মাসও হয়নি, তিনজনেরই নাম খোদাই করা একই রকম স্বর্ণের ব্রেসলেট, নূপুর, দুল, ড্রেস, হিজাব, আরও কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে আসে ততবারই কিছু না কিছু আনে, অথচ এই বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনে দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার! আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কি না কিছুই নেয়নি। ঘসেটি বেগম এর তো তাড়াতাড়ি পাল্টি খায়নি যত তাড়াতাড়ি এই মেয়ে পাল্টি খেতে পারে। সে কথা বাড়ালো না, হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখলো। আজ এটাই পরবে। তারপর ওয়ালেট থেকে 200 টাকার নোট পাঞ্জাবির উপর রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝলো পাঞ্জাবি আয়রন করে দিলে টাকা তার, টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের। টাকার বেলাতে সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধভেজা চুলগুলো হাত খোপা করে নিল। তারপর শুদ্ধর বের করা পাঞ্জাবিটা নেড়ে চেড়ে মুখ কুচকালো। এটা তার ভালো লাগলো না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে। তাই সে কাভার্ড খুলে হ্যাঙ্গারে ঝুলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্য থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করলো। এই পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর, এর আগে পরেনি বোধ হয়, একেবারে নতুন। বুকের কাছের ডিজাইনটাও বেশ। সে পাঞ্জাবিটা নিজ গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করলো। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো সে কবেই এটা চুরি করে নিয়ে যেত। কিন্তু তা তো আর নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের হয় না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? কথা ভাবার পর মুহূর্তেই পাঞ্জাবিটা নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি হাসলো। ছোট ছোট চুল কানের পিছনে গুজে বিড়বিড় করে উচ্চারণ করলো, হুম, শাড়িতেই নারী। তারপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করলো। ড্রেসিং টেবিলের একটি তাকে ওয়াচের কালেকশন, এক একটা এক এক রকমের। সে গ্লাস সরাতে গিয়ে বুঝলো লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকের গ্লাস খুলতে গিয়েও দেখলো সেটাও লক। টানাটানি করেও খোলা গেল না। তবে সে রাগ করা দূর, ফিক করে হেসে ফেলল। একবার ভেঙেছে দেখে বেচারা ভয়ে এবার লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? হুম হুম। কতক্ষণ একা একা হাসলো সে। তারপর হঠাৎ মনে পড়ল সাজগোজ করা হয়নি তার, শখ বোধ হয় ডাকছে। এই রুমটা তো সাউন্ড প্রুফ, ডেকে মরে গেলেও কারো ডাক কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, শুদ্ধ ভাই আয়রন করে দিয়েছি। কথা বলে পুনরায় দরজায় আরেক থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকায় লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল। আর পাঞ্জাবি আয়রন করার কাজ এই নতুন নয়, বাবা এলে বাবারটা করে দেয়, সায়ন ভাইয়েরটা করে সাম্য সৃজনের করতে হয়। বড় আব্বু মেজো আব্বু কখনো কখনো আয়রন করার কাজ দেয়, কখনো বা বোতাম লাগানোর হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজ করতেই হয়, অভ্যাসও আছে। শীতল শাড়ি ধরে কোনো মতে সিঁড়ি বেয়ে নেমেই ছুটল শখের রুমে। শখ স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সীতারা সিমিনের কথা শোনা যাচ্ছে, তারা বাকিদের তাড়া দিচ্ছেন। সিরাজ সায়নকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সেই কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথায় যাওয়ার কথা বললেই এই ছেলের কাজ বাঁধে। এতক্ষণ টই টই করে ঘুরে শীতল এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার তাড়া দিল। শখ স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপ বাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ স্বর্ণ একদম হালকা সাজে তৈরি। শখ আর শীতলের জোড়াজোড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জান রে, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে সায়ন কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও
একটু পর যা তাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয় এই পাজি পুরুষটা নাকি রাজনীতি করে, মানুষ জবাই করে গবাদি পশুর মতো। তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না, অথচ সেই পুরুষ তার কাছে এলেই যেন সবটুকু ধৈর্য হারায়, কথায় লাগাম ছুটায়, রোমান্টিকতায় তার কথায় কথায় ঝরে পড়ে। ব্যাকুল চোখে তাকাই দেখতে থাকে, অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তারই কাছে সায়ন অন্যরকম। তিন বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুললো, তারপর একে একে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। তিন বোনকে অনিন্দ সুন্দর দেখাচ্ছে। চৌধুরী নিবাসের এক একটা জীবন্ত পুতুল যেন তারা। সারাফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন। দেখলেন তিন রাজকন্যাকে, মনে মনে আরলেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েগুলো সত্যি কি বড় হয়ে যাচ্ছে? ওনার কাছে তো ছোটই আছে, এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো তো কেউ বড় বউ বলে বাড়ি মাতিয়ে তুললো। মেয়েরা বড় হলেও যত মুশকিল, তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করার তাড়া না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথঘাটে লোকমুখে শুনতে হয় মেয়ের বিয়ে দিবেন না। একথা ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো ওনার। কত আদর যত্নে গড়ে তুলেছেন তিন রাজকন্যাকে। এমন না শখ আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেছে। উনি ভাবেন ওনার তিনটা মেয়ে, আর তিনটাই ওনার। তিনটার একটা কষ্ট পেলে ওনার বুকে বেঁধে। শীতলটা কিডন্যাপ হলো সেদিন, কি ওনার বুকের ভাঙন দেখেছিল? না, কেউ দেখেনি। শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে দুই হাত তুলে ওনারা তিন ভাই দুই চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছিল। কথা কেউ জানে না, জানবেও না। একবার রিকশার চাকায় স্বর্ণের ওড়না বেঁধে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল গলায়। গলার চামড়া ছিলে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। মেয়েটা 3 দিন কথা বলতে পারেনি। সেই 3 দিন উনি একটু পর পর গিয়ে মাথায় হাত বুলিয়েছেন। ওনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ ওনার দুহাত মুঠোয় পুড়ে অনেক কষ্টে বলেছিল, আমি ঠিক আছি বড় আব্বু, কই ব্যথা নেই তেমন একটা। অথচ গলায় প্রচণ্ড ব্যথা ছিল। সাম্য সিজনে জ্বর এলে এখনো জ্বালিয়ে মারে। রাত বিরেতে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে, কি জেদ তাদের। পরে উনি বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ান, গল্প শোনান। গল্পের ছলে সুরা পড়ে ফু দেন। সায়ন শুদ্ধ বড় হয়েছে, কিন্তু তারা বাড়ি না ফিরলে উনি আগে টের পান। বাবার মন বলে হয়তো বুঝতে পারেন। কিছুদিন সায়ন আহত হয়ে বাড়ি ফিরল, রাগ দেখালেন ঠিকই, কিন্তু তার সেবা যত্নের ত্রুটি রাখেননি। কথা না বললেও বাসায় ফিরে সব খোঁজে নিতেন। শুদ্ধতা প্রায়ই ঢাকাতেই থাকে। ঢাকায় থাকলে তাকে কি, তার ফ্ল্যাটের কর্মরত লোকদের সাথে ওনার সরাসরি কথা হয়। শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের, যার তার হাতে খাবে না, যার তার জিনিস নেবে না। রান্নার ব্যাপারেও তাই, হয় নিজে রান্না করে খাবে, নতুবা তার ঠিক করা রাঁধুনি রান্না করে দিয়ে যাবে। ছেলের যাতে সুবিধা হয় উনি সেই খেয়াল রাখেন। বাকি রইল শখের কথা, সে আর কদিনের অতিথি মাত্র। ভাবলেই বুক পাঁজর ভেঙে আসে। শখটা বড্ড নরম স্বভাবের, কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি। শখের পরপরই স্বর্ণের পালা, তারপর ছোট্ট শীতলের। কি অদ্ভুত, পেলে পুষে বড় করে কলিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে। মায়ার বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি, তখন চাইলেও জোর দেখাতে পারবেন না। শখ স্বর্ণ বরাবরই বুঝদার, তবে শীতল এই মেয়ে মাথাতেই বড় হয়েছে, বোধ বুদ্ধি হয়নি। নতুবা রাত দিন যেচে পড়ে শুদ্ধর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, মার খায়। সে বাড়ির ছোট কন্যা হিসেবে সবারই যেমন আদরের, তেমনি আহ্লাদিও। সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্যই বরাদ্দ থাকে। এজন্য মাঝে মাঝে তার ভুলচুক চোখে দেখেও দেখেন না। এদিকে বাড়ির তিন গিন্নিও একেবারে তৈরি। ওনাদের পরনে জামদানি শাড়ি, ম্যাচিং হিজাব, স্বর্ণের গয়নায় স্পষ্ট চৌধুরী বাড়ির গিন্নি ওনারা। সারাফাত চৌধুরী, শাওন চৌধুরী, সাম্য, সৃজন সবার পরনে আজকে সাদা পাজামা পাঞ্জাবি। একটু পরে শুদ্ধ নিচে নামলো। বরাবরের মতোই চুপচাপ সে, মুখভঙ্গি গম্ভীর্য ভাব। তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে। পাঞ্জাবি বদলে যাওয়ায় বিশুদ্ধ পুরুষ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোক আদৌ জানে সাদা পাঞ্জাবি পাজামাতে তাকে ঠিক কি পরিমাণ সুদর্শন লাগছে? জানে না বোধ হয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত। যদিও এটা তার থেকে আশা করা আকাশকুসুম ভাবনা। শুধু নেমে এসে দাঁড়াতেই সায়ন চৌধুরী তার কাঁধে ধরে এবার বলেই ফেললেন, কিরে বাপ, সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে। শুদ্ধ নিশ্চুপ, এটা তার কাছে নতুন কিছু না, এ কথা অনেক শুনেছে। তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছু না এটা। তবে অদূরে দাঁড়ানো সিরাজ সিতারার উদ্দেশ্যে বললেন,
আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ, তাই না ভাবি? আব্বা তো এমনই উঁচা লম্বা দেখতে শুনতে ছিল। সীতারা মেজজায়ের কথা শুনে হেসে সম্মতিসূচক মাথা নাড়ালেন। শুদ্ধ বসেছে বাবার পাশে, তবে কথা বলছে শাওন চৌধুরীর সাথে। সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবল ফিরছে সায়ন। সবাইকে রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে শারাফত চৌধুরীর উদ্দেশ্যে বলল, নতুন বরদের বকবক করতে নেই, বউ বাচাল হয়। এ কথা বলে রুমের দিকে ছুটল সে। এদিকে সময় হয়ে গেছে, তাই শুদ্ধ যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসোর্ট বুক করা, দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটা সম্পূর্ণ করা আগের সময় শেষ। এর চেয়ে কেউ যাক, ওখানে পরপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো। একটায় বড়রা উঠলো, আরেকটাতে ছোটরা সবাই। বড়দের যাওয়ার কথা জানালে ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে, পাশে বসেছে শীতল, তার কোলে সাম্য, পেছনের সিটে শখ, স্বর্ণ আর সৃজন। এদিকে এখনো সায়নের আসার নাম নেই। তখন শীতল মুখ কাচুমাচু করে বলল, আমি গিয়ে সায়ন ভাইয়াকে ডেকে আনি। এ কথা বলে সাম্যকে কোল থেকে নামতে বলতেই শুদ্ধ বলল, প্রয়োজন নেই, সময় হলে ঠিকই চলে আসবে। তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ, তাদের বিশ্বাস নেই। তাই আগেই বলে দিচ্ছি, কেউ পড়ে টরে গেলে হাসপাতালে যেতে পারবো না আমি। এ কথা শুনে শীতল মুখ বাঁকালো। খরচাটা যে তাকেই মারল বুঝতে বাকি নেই। তবুও শুদ্ধর বারণ অমান্য করে নামতে গেলে শুদ্ধ পুনরায় বলল, বারণ করেছি, ওয়াশরুমে যাব। এ কথা বলে সে শাড়ি সামনে নিচে নামলো। গুটি গুটি পায়ে সায়নের রুমে গিয়ে দেখলো সায়ন কেবল শাওয়ার নিয়ে বের হয়েছে। তাকে দেখে গাল ভর্তি হেসে বলল, কিরে বনু, শাড়ি পরেছিস? তোর বোনও পরেছে নাকি? শীতল তাড়া দিল, উফ, তাড়াতাড়ি করো ভাইয়া, এই তো হয়ে গেছে। এ কথা বলে সায়ন পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামলো, কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিলল না। সায়নের সাথে শীতলও হন্ত হয়ে খুঁজে একটা দলামলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল। সেটার অবস্থা দেখে শীতল থমথমে মুখে বলল, ছ্যাবলা মার্কা দুলাভাই নেব না আমি, কালই গিয়ে রিহানকে আপুর নাম্বার দিয়ে আসবো। এই না, ভুলেও না, তুই না আমার গুড সিস্টার। তাহলে এক্ষুনি এই মুহূর্তে চকচকে স্মার্ট মার্কা দুলাভাই চাই আমার। তাহলে বোন দিবি তো? হুম, ওকে। এ কথা বলে সে কাবার্ড থেকে পাঞ্জাবি বের করলো। সে জানে বাড়িতে না থাকলেও তার ড্রেস ঠিকই রেডি পাবে। শীতলকে আর 2 মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো, চুল ঠিক করলো, পারফিউম স্প্রে করলো। এবার একেবারে পারফেক্ট লুক। তারপর শীতলের সামনে দাঁড়িয়ে ভ্রুজোড়া নাচিয়ে বলল, চলবে? শীতল খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল, চলবে না, দৌড়াবে। এবার চলো, নয়তো তোমার জাদ্রেল ভাই আবার ঐতিহাসিক লেকচার শুরু করবে। শীতলের কথা শুনে সায়ন হেসে ফেলল। তখন তার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। সে ফিসেল হেসে বলল, শুদ্ধ আমার ভাই হলে তোর কে হয়? শত্রু। পরম শত্রুকে বশে রাখা বুদ্ধিমানের কাজ। তবে কি দিয়ে বশ করা হয় জানিস? কি দিয়ে? শীতলের পাল্টা প্রশ্ন শুনে শায়ন কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, ক্ষেত্রবিশেষ ধনুকের তীর মিস গেলেও ভালোবাসার তীর কখনো মিস যায় না। ট্রাই করে দেখতে পারিস। আর শুদ্ধর বিশেষ গুণ কি জানিস? সে একান্ত কারোর জন্য মরতে রাজি, কিন্তু ছাড়তে রাজি নয়। খুব মারে, জান দিয়ে ভালোবাসতেও জানে। মিথ্যা কথা তার মন নেই, সে পাষাণ পুরুষ। ওই পাষাণ পুরুষদের মন জয় করতে পারলে এক পৃথিবী সমান সুখ তা ওর পায়ের কাছে এনে দেবে। সে আমাকে ভালোবাসবে না ভাইয়া। বাধ্য করবি? বাধ্য করে ভালোবাসা হয়? হয় না, তবে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করা যায়। যদি না পারি, আমি আছি তোর পাশে। পথ খুব কঠিন, প্রাপ্তি কিন্তু অমূল্য রত্ন।